হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা আমাদের ওয়াইটির বোতলরানী। এতদিন আমরা কি দেখেছি যে আমি কোনো ক্লারিফিকেশন দেব না। কিসের ক্লারিফিকেশন? যেটা আমি ক্যামেরার বাইরে, আমি তো সোশ্যাল মিডিয়ায় কিছু দেখাইনি, তাহলে আমি ক্লারিফিকেশন কেন দেব? আমি একেবারে সতীর থেকেও বলা ভালো, আমি মহাসতীর মহাসতী, কাজেই আমি কোনো ক্লারিফিকেশন দেব না, নো ক্লারিফিকেশন। কিন্তু রিসেন্ট যেই ছবিটা বাইরে বেরিয়ে আসলো, আমরা দেখলাম যে একটা ছবি, লিপ লকের একটা ছবি বেরিয়ে এসছে। মানে যেই মেল যে যিনি রয়েছেন তিনি কে, যেটা নিয়ে সবার মনে কনফিউশন ছিল। যদিও আমরা পরিষ্কার বুঝতে পেরেছিলাম, ও যখন বলেছিল যে এই ছবিটা একটা ছবি যেটা দেখানো হচ্ছে সেটা কি বলা হয় আগে আমি শুনি, তারপরে আমি ক্লারিফিকেশন দেব, তখনই কিন্তু আমরা মোটামুটি প্রত্যেকে বুঝে গেছিলাম যে এই ছবিটা ওর হাজব্যান্ডের সঙ্গে পাঠানো ছবি। যদি হাজব্যান্ডের সঙ্গে পাঠানো ছবি না হতো, ও এই যে ঘটা করে ক্লারিফিকেশনের ভণ্ডামিটা একেবারেই করতে পারতো না। কিন্তু আজকে এই ক্লারিফিকেশনের ভণ্ডামিটা কেন করতে পারছে? কারণ ওই ছবিটা ওর হাজব্যান্ডের সঙ্গে তুলে ও পাঠিয়েছিল। তার দুটো কারণ ছিল। একটা হচ্ছে এইখানে এদেরকে, মানে এই যে ভাগনা ভাতারি, যে ভাগনার যে সঙ্গে যে ভাতারগিরিটা করছে, সেটার যে প্রমাণগুলো এদের হাতে তুলে দিয়েছিল, অপশান হিসাবে এটাও রেখে দিয়েছিল, যদি ওইটা কখনো বাইরে আসে তাহলে এটা দিয়ে মেকআপ করে বলবে যে ওরা সম্পূর্ণ রকমের মিথ্যে কথা বলছে। আমার মানে ভাগনার সাথে, মানে স্বামীর সাথে আমার সেই লেভেলের সখ্যতা, সেই লেভেলের ভালোবাসা, আমার স্বামী আমাকে চোখে হারায়, আমাকে না খাইয়ে দিয়ে সে ভাত খায় না, আমাকে না খাইয়ে সে মানে নিজের এক গরজ জল, মানে গ্লাস জল তো দূরস্থ, এক গরজ ভাতও পর্যন্ত সে মুখে দেয় না। এগুলো লোককে বোঝাতে যেতে পারে। এবং অপোজিটে এক ঢিলে দুই পাখি যাতে মারতে পারে। কি করে এক ঢিলে দুই পাখি মারবে? না, এই ছবিটাকে যদি ওর ভাগনার কাছে পর্যন্ত পাঠিয়ে দেয়, সেই ক্ষেত্রে ভাগনা কি হবে? রেগে রুগে উত্তেজিত হয়ে ওকে আরো চরম লেভেলের যাতে সুখ দিতে পারে, সেটারও একটা কাণ্ড কারখানা ঘটানোর জন্য এই ছবিটা তুলে রেখেছে। আরও এখন বেশ কিছু জিনিস উঠে আসছে যে এই ছবিটা আমরা প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে, ইন্টিমেট সম্পর্ক কোনো স্বামী স্ত্রীর মধ্যে হয় না, কেউ বলতে পারবে না। 1 মাস হোক, 2 মাস হোক, সাথে স্বপ্নে হোক বা প্রতিদিন হোক, হয় স্বামী স্ত্রীর সম্পর্কে এই রকম ইন্টিমেসি একদম নর্মাল ব্যাপার। সেখানে কে ভাই একটা স্বামীকে স্ত্রীর সম্পর্কে ইন্টিমেট মুহূর্তে লিপলকের একটা ছবি, সেটাকে ক্যামেরাবন্দি করা হচ্ছে এবং ক্যামেরাবন্দি করে সেটা একটা গ্রুপের মধ্যে সেন্ড করা হচ্ছে। তারপরে সে এসে বলছে যে আমি তো পার্সোনাল কিছু এখানে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করিনি। তাহলে এই ছবিটা কেন শেয়ার করা হলো? আজকে বলা হচ্ছে, এই যে আমাকে বলা হচ্ছে যে এই ছবিটা দিয়ে আমি কোনো সাইডে বিক্রি করার জন্য বা কোনো পয়সা ইনকাম করার জন্য কিছু করেছি না। এই ছবিটা কেন পাঠানো হয়েছিল? না, ওর বক্তব্য যে স্যান্ডু আর ম্যান্ডুর কিছু ক্লোজ ছবি ওকে নাকি পাঠিয়েছিল ম্যান্ডুরানি, কারণ ওদের 2 বোনের মধ্যে এরকম নাকি হতো। এবার সেইখানে যেই ছবিগুলো আমরা কালকে সঞ্জয়দার ভিডিও থেকে দেখলাম, সেখানে একটা ছবিও এমন কোনো ছবি ছিল না যেটার মধ্যে দৃষ্টিকটু কোনো ব্যাপার লাগে। একটা ছবি যেটা ও দেখিয়েছে সেটা কোনো স্যান্ডু আর ম্যান্ডু বাইরে ঘুরতে গিয়ে যে রিলস বানিয়েছিল, সেইখানে কোনো একটা কিসের ছবি যেটা ও কালকে দেখিয়েছে। এবার সেই ছবি আর এই ছবির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যেই ছবিগুলো আমরা সঞ্জয়দার ভিডিওতেও দেখেছি যে কোন ছবিগুলো ওরা পাঠিয়েছিল, এবং তারপরে এই ছবিগুলো পাঠিয়ে তাদেরকে কি ধরনের নোংরা কথাবার্তা বলা হয়েছে সেটার চ্যাটও আমরা কালকে কিন্তু অলরেডি দেখতে পেয়ে গেছি। এবার সঞ্জয় দা যেই কথাটা বলেছে আমরা কিন্তু উড়িয়ে একেবারে দিতে পারি না। কেন দিতে পারি না? কারণ আমরা বিগত দিনে দেখেছি বহুবার ও সঞ্জয় দার বউকে কোনো একটা নোংরা সাইডে
মানে দেহ ব্যবসা করে বলে বার বলেছে, এবং ডেসপারেটলি বলেছে, এমনভাবে বলেছে যেন ওর কাছে প্রমাণ রয়েছে যে সঞ্জয় দার বউ কোনো নোংরা সাইডে দেহ ব্যবসা করে তার এত বড় বাড়িটা করেছে, যেটার প্রমাণ কিন্তু এখনো ও দিতে পারেনি। এইবার বক্তব্য হচ্ছে তাহলে এই নোংরা সাইডের মানে ব্যাপারটা ও কি করে জানলো? নিশ্চয়ই এটার সঙ্গে ও ইনভলভ থাকলেও থাকতে পারে, যেই কারণে ওর অভিজ্ঞতা আছে। কারণ আমরা কিন্তু দেখছি বিগত দিনে যেই ব্যাপারে প্রত্যেকটা সমালোচক বলুন, ভিউয়ার্স বলুন, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলুন, ব্লগার বলুন, যাদেরকে নিয়ে ও অ্যালিগেশন লাগিয়েছে, নোংরা থেকে নোংরা অ্যালিগেশন লাগিয়েছে, প্রত্যেকটা জিনিস ও ওর নিজের জীবনে করেছে। ভাগনা ভাতারিগিরি বাড়িতে বসে ও করে গেছে। অন্যকে কি বলেছে? ভাসুরের সঙ্গে সম্পর্ক, অবৈধ রিলেশন চালাচ্ছে ভাইয়ের বউ, মায়ের সাথে ছেলে অবৈধ রিলেশন রয়েছে, মায়ের সাথে ছেলে সহবাস করছে, বাবার সাথে মেয়ে সহবাস করছে, ইভেন ওইদিকে হচ্ছে একজন বিধবা মহিলা, তাকেও একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে বিয়ের পিড়িতে বসিয়ে দিতে চেয়েছিল এই জানোয়ার। তাহলে আর আজকে আমরা দেখছি যে দিনের পর দিন, একদিন দুই দিন না, বিগত 4 বছর থেকে ও এই একটা নোংরা সম্পর্ক বাড়ির মধ্যে একই ছাদের তলায়, একই বেডরুমে, দুপুরবেলায় ভাগনার সাথে, রাত্রিবেলায় স্বামীর সাথে সহবাস করে কাটাচ্ছে এই বদা বেটি। আর সেই বদা বেটি আজকে এর দিকে আঙুল তুলছে, ওর দিকে আঙুল তুলছে, তাকে বলছে তার বাড়িটা কোঠা, কাউকে বলছে তার বাড়িতে মুদ্রা বসে, সে মুদ্রাওয়ালি, কাউকে বলছে সেখানে ওর নাম কি বলে লাল জলের ফোয়ারা হয় এবং সন্ধ্যা হলেই সেখানে বাইজি নৃত্য হয়। এই ধরনের কথাবার্তা দিনের পর দিন বলে গেছে। তাহলে সেগুলো ও বর্তমান জীবনে প্রত্যেকটা জিনিস ওর জীবনে প্রত্যক্ষ করেছে এবং সেটাকেই ও অন্যের ঘাড়ের ওপর দিয়ে চালিয়ে গেছে, এটা আজকে প্রমাণিত সত্য। তাহলে সেই জায়গা থেকে আমরা বলতেই পারি আমরা জানি না, না হলে দেখুন এটা কিন্তু একটা নর্মাল মানে একটা প্রত্যেকটা মানুষের মনে প্রশ্ন, ভাই কে ভাই এরকম ইন্টিমেট একটা মুহূর্তের ছবি, আমরা জানি না ভিডিও তুলে রেখেছে কিনা। এই বদা মেয়ে ছেলের কাছে কোনোটাই অসম্ভব নয়, ভিডিও তুলে রেখেছে কিনা আমরা জানি না, আমাদের কাছে ছবিটা এসছে। তো সেই ছবি ও চড়া দামে অন্য কোথাও বিক্রি করলে করতেও পারে, কারণ বর্তমানে ওর যে লাইফস্টাইল দেখছি, সেই লাইফস্টাইল রাতারাতি এত হিউজ পরিবর্তন হওয়া কখনোই সম্ভব না। মানুষের কাছ থেকে যদি লাখ লাখ টাকা না আত্মসাৎ করে থাকে, আর যদি কোনো 2 নম্বরই উপায়ে পয়সা না ইনকাম করে থাকে, এত যে মানুষের একটা এসি কেনার পয়সা তো দূরস্থ, এসি বলার অকাত পর্যন্ত ওর হাজবেন্ডের ছিল না। এমনও দিন গেছে ওর স্বামী বলেছে, মানে স্বামীকে এসির কথা বলেছে, স্বামী তারাং বারাং করে লাফিয়ে উঠে বলেছে এসি তুমি ভাবলে কি করে ভাবলে যে এসির ইএমআই কি করে দেবো? সেখানে রাতারাতি ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাটের টাকা দিয়ে, হ্যাঁ, ফ্ল্যাটে থেকে রাতারাতি, হ্যাঁ, ও কি করলো? এসি নিয়ে চলে আসলো। তার আগে খাট কিনেছে, তার আগে সেই দিনই আবার গিয়ে এসি কিনেছে, তারপরে বাড়িতে তো মানে কত রকম কিছু দেখলাম আমরা, মানে খাট কেনা দেখলাম, মডুলার কিচেন দেখলাম, পায়খানা বাথরুম করা দেখলাম, বাড়ির ওইসব জানলা টালনা পুরো বন্ধ করে ওয়াল তুলে দিতে দেখলাম, অনেক কিছু দেখেছি। হ্যাঁ, ডাইনিং টেবিল দেখলাম, 13,500 টাকার চুল কেনা দেখলাম। আজকে বলছে আমি আমার পয়সায় কখনো আমার পেছনে সামান্য পয়সাও ব্যয় করি না। ভাই 13,500 টাকার চুল পরে যে মহিলা ঘুরছে, সে মহিলা বলছে আমার শুধুমাত্র ডাব সাবান লাগাই আর পন্স লাগাই, শীতে পন্স আর গরমকালে ডাব সাবান লাগাই, আর যদি কোথাও যাই একটা নর্মাল ফাউন্ডেশন লাগাই, আর তার সঙ্গে প্রাইমার লাগাই, আর ওইসব রুজ ফুজ ওইটুকু যেইটুকু লাগাই, ব্যাস এই আমার মেকআপ। আমি তার পেছনেও পয়সা খরচা করি না। এই বিবাহবার্ষিকীতে একবার শুধু ফেসিয়াল করেছি। তাহলে 13,500 টাকার চুল শুধু নয়, তার সঙ্গে আরও এক্সট্রা 3-4টে চুল কিনে রেখেছে, কোনোটার দাম 3,000, কোনোটার দাম 4,000, ও নিজে মুখে বলেছে। তারপরে ও বদাবেটি বলছে আমি নিজের পেছনে কোনো টাকা খরচা করি না। ভাই তোর মতন বয়সে আমরাও করিনি, আর তোর মতন বয়সে করিনি, এখনো করি না। পার্লার কি জিনিস বলতে পারবো না, বছরে একবার, 2 বছর পরে একবার হয়তো শুধুমাত্র চুলটা কাটতে যাই, ভুরু তো তুলিই না আমি। মানে কবে ওই পুজোর সময় একবার সেই তুলে এসেছিলাম, ব্যাস হয়ে গেছে ইতি। মানে সময় করে যে পার্লারে গিয়ে এটা তুলবো সেই সময়টুকু নেই, দৌড়াতে দৌড়াতেই জীবন শেষ। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে তুই যে বক্তব্য দিচ্ছিস, সেই বক্তব্য শুনে না জাস্ট হাসি পাচ্ছে। আজকে তুই বলছিস যে সঞ্জয় দা
আমাদেরকে নিয়ে মানে রুনাদি এবং আমার ছেলেকে নিয়ে নোংরা কথা বলেছে, সেই জায়গায় আমরা কি করেছি, সঞ্জয় দার সঙ্গে সখ্যতা করেছি। তুই কোন জায়গা থেকে দেখলি সঞ্জয় দার সঙ্গে সখ্যতা করতে? আমি সঞ্জয় দার লাইভে গিয়ে কমেন্ট করি, অনেক সময় কমেন্ট করি, সেটা দেখে মনে করি যে সখ্যতা করেছি তো করেছি। প্রথমত আমার প্রথমে ওয়াইটিতে এসে কোনো ক্রিয়েটারের সঙ্গে যদি কথা হয়ে থাকে সেটা শুধুমাত্র সঞ্জয় দার সঙ্গে কথা হয়েছিল। তাও বলে দিই কি ব্যাপারে, একটা সময় লেংটি মামুনিদের নিয়ে ভিডিও করতাম আমরা, সেটা তুইও ভালো করে জানিস। সেই সময় এই যে আমাদের মিল্কি ছিল, সেই মিল্কির একটা নগ্ন ছবি এইরমভাবে বুক ঢেকে পুরো উলঙ্গ হয়ে এইভাবে বুক ঢেকে একটা ছবি থাম্বনেলে আমি দিয়েছিলাম, এবং সেটার জন্য আমার ওই থাম্বনেলটা ইউটিউব থেকে সরিয়ে দিয়েছিল। আর আমি ভেবেছিলাম হয়তো আমার চ্যানেলে এই বদা বেটি স্ট্রাইক দিয়েছে, সেই কারণে আমি সঞ্জয় দার সঙ্গে যোগাযোগ করেছিলাম মেসেঞ্জারে সম্ভবত, এবং তারপরে সেখান থেকে সঞ্জয় দার নাম্বার নিয়ে সঞ্জয় দা আমাকে নাম্বার পাঠায়, তারপরে আমি কথা বলি, এবং পরবর্তীকালে আমি সঞ্জয় দাকে ওই মেসেজটা পাঠানোর পরে সঞ্জয় দা আমাকে বলে, মেলটা পাঠানোর পরে, যে না, আপনাকে চ্যানেলে স্ট্রাইক দেয়নি, আপনার শুধু ওই থাম্বনেলটা ইউটিউব থেকে সরিয়ে দিয়েছে। তো সেই হচ্ছে সঞ্জয় দার সঙ্গে সখ্যতা। তারপরে সঞ্জয় দার সঙ্গে হাতে গোনা একবার কি দুবার আমার কথা হয়েছে, সেখানে যদি তোর মনে হয় সখ্যতা করেছি। আর রুনাদি তো সঞ্জয় দার লাইভেও যায় না। এবার দেখ, আমরা যখনই কোনো কন্টেন্ট, একই কন্টেন্ট করি, প্রত্যেকের মতামতের সঙ্গে কিছু না কিছু মিল হয়ে যায়, এবং সেই সময় মনে হয় যে না বাবা, এরা মনে হয় একটা গ্রুপে কাজ করছে। কিন্তু এখানে প্রত্যেকটা সমালোচক ইন্ডিভিজুয়ালি কাজ করছে, প্রত্যেকে স্বতন্ত্র ক্রিয়েটার, প্রত্যেকে নিজের মতন ভিডিও করছে, মানে কে কি ভিডিও করবে কেউ জানে না, কিন্তু তুই বলছিস যে আমরা গ্রুপে আছি। এবং সঞ্জয় দার এখন মানে আর কি তালবা চাটছে এরকম টাইপেরই একটা কথা তুই বলার চেষ্টা করেছিস। প্রথমত সঞ্জয় দা যেই কথাটা, সঞ্জয় দার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনোদিনও কোনো মনোমালিন্য ছিল না, এখনও নেই। সঞ্জয় দার সঙ্গে মনোমালিন্য যেইটুকু হয়েছিল তোকে কেন্দ্র করে হয়েছিল, তোর পক্ষ নিয়ে আমি ভিডিও করতাম, আর সেই সময় সঞ্জয় দা তোর বিপরীতে ভিডিও করত, সেই জন্য দুই একটা ভিডিও আমি সঞ্জয় দার বিরুদ্ধে করেছিলাম তোকে প্রোটেক্ট করে। সেখানে আমরা পরবর্তীকালে কি দেখেছি, যে তোকে প্রোটেক্ট করে আমরা ভিডিও করছি, তোর জন্য আমরা গালাগালি খাচ্ছি, তোর জন্য আমাদের সন্তানকে তোর সাথে শুইয়ে দেওয়া হয়েছে, অথচ তুই ভেতরে ভেতরে ওই মানুষটার সঙ্গে সখ্যতা রেখেছিস, তুই ভেতরে ভেতরে সেই মানুষটার সঙ্গে দহরম মহরম করেছিস, কখনো সিনেমা দেখতে চেয়েছিস, কখনো লুডো খেলতে চেয়েছিস, কখনো খেলতে চেয়েছিস, তুই চেয়েছিস। আমরা উপরন্তু যারা তোর হয়ে ভিডিও করে গালাগালি খাচ্ছে তাদেরকে নিয়ে পর্যন্ত তুই সঞ্জয় দার সঙ্গে খিল্লি উড়িয়েছিস, এবং বলেছিস এগুলোকে আমি পাত্তা দিই নাকি, একটাকেও আমি পাত্তা দিই না, এগুলো সব কটা নিজের স্বার্থে ভিডিও করে। কে বলেছে? তুই বলেছিস, আমরা কিন্তু বলতে যাইনি, তুই এই কথাটা বলেছিস। তাহলে আজকের ডেটে তুই যে কথাটা বলছিস সেই কথাটা তোর মুখে অন্তত মানায় না। আমরা দেখেছি যে সঞ্জয় দা তোর ওই পিজি রুমের বাইরে, দিল্লিতে যখন গেছিলি, সেই পিজি রুমের বাইরে একাধিক পুরুষের লাইন লাগিয়ে দিয়েছিল তোর মিটআপ পন্ড করার জন্য। মানে ওর নাম কি বলে, ওই মিটআপ পন্ড করার জন্য আলু, পচা আলু, তারপরে টমেটো, ডিম, এগুলো মানে এই ধরনের পচা শশা, টমেটো এগুলো ছুড়বে বলে, কলা টলা ছুড়বে বলে ঠিক করা হয়েছিল তোর মিটআপ পন্ড করার জন্য। তারপরেও তুই তোর সাথে যখন তোর কেস তোলার প্রয়োজন মনে হয়েছে তার সঙ্গে তুই সখ্যতা করেছিস। সেখানে দাঁড়িয়ে অন্য ক্রিয়েটাররা যদি তর্কের খাতিরে তোর সঙ্গে ধরে নিলাম যে তর্কের খাতিরে যদি তারা গিয়ে আজকে সখ্যতা করে, তোর গাত্রদাহের কোনো কারণ নেই। কারণ তোর মতন মহিলার জন্য কারো কাছে গালাগালি খাওয়াটা সব থেকে বড় মূর্খামি, তার জলজান্ত প্রমাণ হচ্ছি আমরা তোকে নিয়ে আমি বিগত 2 বছর থেকে চিৎকার করে ভিডিও করে গেছি। তুই যেদিনকে কোমর দেখিয়েছিস সেদিনকে সঞ্জয় দাকে ধিক্কার জানিয়েছি, ঘেন্না করেছি, বলেছি যে তোমার মতন পুরুষকে দেখলে ঘেন্না লাগে,
যে একটা মহিলা, একটা হাউস ওয়াইফকে তুমি এই জায়গায় এনে দাঁড় করিয়েছো যে তাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আজকে জামা তুলে দেখাতে হচ্ছে তার কোমরে ট্যাটু আছে না নেই। লজ্জিত হয়েছিলাম, কিন্তু আজকের ডেটে বুঝতে পারছি সেটা ইচ্ছাকৃত তোর তোর মানে বিকৃত কামনাকে পরিতৃপ্ত করার জন্য ওই কোমরটা দেখিয়ে তাকে উত্তেজিত করার চেষ্টা করেছিলিস। আজকে দেখে মনে হচ্ছে যে তুই কতটা নোংরা মহিলা, কতটা নোংরা মহিলা। আর যতবার তোর নোংরামি সামনে ফুটে বেরোচ্ছে ততবার ছি আর ধিক্কার ছাড়া কিচ্ছু জানাতে ইচ্ছা করেনি। বিশ্বাস কর যে তোর মতন মহিলার হয়ে বিগত 2 বছর থেকে চিৎকার করে গলা ফাটিয়ে গেছি। এতটা নরকের একটা কীট যে 4 বছর ধরে তার সন্তানের সঙ্গে সহবাস করছে যে মহিলা, সেই মহিলার হয়ে গলা ফাটিয়েছি বলে আজকে লজ্জাবোধ করি, আজকে লজ্জাবোধ করি। রিম্পার সঙ্গেও সেম করেছিস তুই। আমরা রিম্পার সঙ্গে সেই সময় রিম্পা, দীপ্তিদি, ওইদিকে ইপু দিদি, এদের নিয়ে ক্রমাগত আমি ভিডিও করে গেছি। আর তুই, আমরা এখানে তোর হয়ে গালাগালি খাচ্ছি রিম্পার কাছে। রিম্পা আমাদেরকে যা পারছে তাই বলছে, আর তুই উল্টো দিক দিয়ে গিয়ে রিম্পার সঙ্গে ফোনে ফোনে তলায় তলায় গটআপ সেট আপ চালিয়ে যাচ্ছিস, গটআপ সেট আপ চালিয়ে যাচ্ছিস। এবং আজকেও তুই, কালকেও তুই কী করলি, একটা কল রেকর্ড বার করলি। কী কারণে বার করলি? কী কারণে বার করলি? যে মানে সঞ্জয় দাকে বোঝাতে চাইলি যে তুমি ওর সম্বন্ধে, আমার সম্বন্ধে যা কিছুই বলো না কেন, কারণ রিসেন্টলি রিম্পা 1-2টো ভিডিও করেছে যেখানে সেইভাবে তোকে পালিশ করেনি, যেইভাবে পালিশ করা ওর উচিত ছিল সেইভাবে ও পালিশ করেনি। কারণ ও একটা সময় মানে ওর বক্তব্য অনুযায়ী যে ওকেও নাকি মানে ও একটা মিথ্যা কেসে ফেসে গেছিল, যেই সময়টা ওর উপর দিয়ে গেছে। তার মধ্যে একটা মিথ্যা কেস অবশ্যই, যেটা পানু সাইডের ব্যাপারটা। তো সেই সময় সেই পানু সাইডের ব্যাপারটা যখন বেরিয়েছিল যে পানু সাইডে ওর ভিডিও দেখা যাচ্ছে, সেটা নিয়ে আমি এবং রুনাদি কিন্তু ক্লারিফিকেশন দিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু আমাদের ভিডিওটা সেইভাবে শোনা হয়নি, বা বলতে পারিস রিম্পা শোনেনি। সেটা রিম্পার ভুল, আমাদের ভুল নয়। আমি এবং রুনাদি কিন্তু সেই সময় ক্লারিফিকেশন দিয়েছিলাম যে এরকম ঘটনা কিন্তু বিগত দিনে মানে আমাদের মতন কিছু ক্রিয়েটারদের সঙ্গে ঘটেছে। যখন আমরা জার্নিকে নিয়ে ভিডিও করতাম সেই সময় বেশ কিছু ক্রিয়েটার, পারোদি থেকে শুরু করে আরও বেশ কিছু ক্রিয়েটারের ভিডিও কিন্তু ওই সাইডে দেওয়া হয়েছিল, শুনেছিলাম। আমি কোনোদিন ওই সাইডে ঢুকিও নি, বলতেও পারবো না, কিন্তু তারা বলেছিল যে হ্যাঁ এরকম করে দেওয়া হয়েছিল। যেটার মেন কারণ কি আমরা পরবর্তীকালে জানতে চেয়েছিলাম, এবং সেই সময় সেটা নিয়ে এই ব্যাপারটা হয়েছিল। কিন্তু আজকে 49-এর ক্ষেত্রে 49-এর কথাটা রিম্পার ব্যাপারটা এসেছিল, সঞ্জয় দা বের করেছিল। কিন্তু আমার বক্তব্য আজকে সঞ্জয় দা বের করেছে বলে তুই কি ওকে 49 বলা থেকে বিরত থেকেছিস না বলিসনি? যখন তোর মনে হয়েছে ওকে 49 ডাকবি তখন ওকে 49 ডেকেছিস, এবং তুই প্রত্যেকবার 49টা ডেকে এটা বোঝাতে চেয়েছিস যে 49-এর বিপরীতে, 49-এর পরিপ্রেক্ষিতে ওর নাম কি বলে, রিম্পা তার দেহ বিক্রি করেছে। এটা তুই প্রিটেন্ড করেছিস প্রত্যেকটা ভিডিওতে। আমাদের কিন্তু সেই বক্তব্য ছিল না। আমরা বলেছি কেন রিম্পা মানে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকা সত্ত্বেও কেন একজন পরপুরুষের কাছে 49 চাইতে গেল, যেটা নিয়ে আমাদের আপত্তি ছিল। আমরা কিন্তু কখনোই বলিনি যে 49-এর বিনিময়ে ও দেহ বিক্রি করেছে, যেটা তুই বারবার বলার চেষ্টা করেছিস এবং বলেওছিস। আজকে আবার ওর কল রেকর্ডটা বার করে তুই সঞ্জয় দা দুখানা যে মানে একটা লাইভ করেছে এবং সেখানে একটা ভিডিও করেছে দেখেছি, যেখানে রিম্পার নাম তুলে সঞ্জয় দা বলেছে দেখ তোকে তো তোর ছবি পাঠানো নিয়ে কত কিছু বলেছে, এবার এর আসল চরিত্রটা দেখবি। এ ছবি কি ছবি পাঠিয়েছে সেগুলো একটা একটা করে বেরোবে, আর তুইও তখন দেখবি, জাস্ট ওয়েট কর। সেই জন্য তুই তড়িঘড়ি করে যাতে রিম্পা আবার সঞ্জয় দার কথায় মল না হয়ে যায়, সেই কারণের জন্য রিম্পাকে আবার হাতে নেওয়ার জন্য এই নাটকটা তুই করলি যে রিম্পার কথা মানে রিম্পা সঞ্জয় দার কথা কিছুই বিশ্বাস করবে না। দেখ তোর যে কুকীর্তিগুলো বাইরে বেরিয়ে আসছে, তারপরে একেবারে মানে অন্ধ যারা, অন্ধ চোখ থাকতেও অন্ধ, তারা ছাড়া কেউ তোকে ছিনা করে থাকতে পারবে না।
কারা তোকে ছি করছে না? যারা তোরই মতন মেন্টালিটির, যাদের কাছে স্বামীর সঙ্গে তোলা এই যে ছবিটা তুই পাঠিয়েছিস সেটা দেখেও যারা বাহবা করে বলছে বাহ দারুণ ভিডিও, দেখে দারুণ লাগলো, তোমার বোল্ডনেস দেখে মুগ্ধ হয়ে গেলাম। এদের পরিস্থিতি কি জানিস? তুই যদি ল্যাংটা হয়ে এসে না চেদ্রে শুয়ে থাকিস, হ্যাঁ, তোর ফুটোর বিশ্লেষণ করে ওরা বলবে আহ দারুণ লাগছে তোমার ফুটোটা, আর একটু চেদ্রে শুলে ভালো হতো। মানে এদের পরিস্থিতি এতটা ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর, যেই কারণের জন্য তুই নোংরামি করছিস, ডেসপারেটলি নোংরামি করছিস। তুই মদ খাচ্ছিস, তোর ভিউয়ার্সরা এসে বলছে মদ তো এখন ঘরে ঘরে সব মহিলারাই খায়। তখন কি ইচ্ছা হয় জানিস? জুতোটা খুলে সাপ লাগিয়ে দিয়ে বাড়ি বাড়ি ঘুরিয়ে দেখাই যে আমাদের কয়টা বাড়ির মানে হাউস ওয়াইফরা মদও মাতলামি করে, আর কয়টা বাড়ির হাউস ওয়াইফরা সন্ধ্যা হলেই লাল জলের ফোয়ারা নিয়ে বাড়িতে বসে। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছি না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার অর্ধেকের বেশি আছে এমন যারা লাল জল জীবনে ছুঁয়ে দেখেনি, কিন্তু তোদের বক্তব্য কি যেহেতু এই জানোয়ার লাল জলে পুরো একদম আসক্ত, তাই জন্য কি বলা হচ্ছে লাল জল সবাই খায়। ও মানে পরকীয়া তো বৈধ, সব ঘরে ঘরের বউরা এখন পরকীয়া করে। তাহলে এই ধরনের মানুষ যারা, তাদের নিয়ে বিশ্লেষণ চলে না, তারা অসামাজিক ক্রিয়াকলাপের সঙ্গে তারা লিপ্ত, আর একটা ক্রিমিনালকে, ঠান্ডা মাথার ক্রিমিনালকে তারা দিনের পর দিন প্রশ্রয় দিয়ে যাচ্ছে। সেখানে তাদেরকে কিছু বলার জায়গাতেই তারা নেই, কারণ সব কিছু বলা কওয়ার ঊর্ধ্বে তারা চলে গেছে, তাদের নোংরামি ওই লেভেলে চলে গেছে। কিন্তু তুই আজকে ক্লারিফিকেশন দিতে কেন বসেছিস? কোন ব্যাপারে ক্লারিফিকেশন দিচ্ছিস? আমরা তো এই ব্যাপারে ক্লারিফিকেশন চাইনি। তোর বরের সঙ্গে চোষাচুষি, লিপলক করা, এগুলোর ক্লারিফিকেশন আমরা চাইনি। আমরা চেয়েছি উড়ে উড়ে গিয়ে করে আসে, তার ক্লারিফিকেশন চেয়েছি। আমরা দীঘায় গিয়ে প্রথম তোর ভাগনার সঙ্গে ফুলসজ্জাটা কবে মারালি সেইটার ক্লারিফিকেশন চেয়েছি। আমরা তোর ভাগনার ব্যাড টাচটাকে তুই কবে গুড টাচে পরিণত করলি সেইটার ক্লারিফিকেশন চেয়েছি, যেইটার ক্লারিফিকেশন এখনো তুই দিতে পারিসনি। তুই ক্লারিফিকেশন কোনটা দিতে বসেছিস? তুই ক্লারিফিকেশন দিতে বসেছিস যে তুই লাল জলের ফোয়ারা চালাতিস না চালাসনি, ওরাও লাল জল খায় না, তার ক্লারিফিকেশন দিতে বসেছিস। তুই ক্লারিফিকেশন দিতে বসেছিস তোর বরের সঙ্গে ওই ছবিটা তোর বরের সঙ্গে ছিল কি না সেটার ক্লারিফিকেশন দিতে বসে। আমরা সবাই জানি যদি বরের সঙ্গে না হতো তুই আগের দিন অত গলা বাড়িয়ে ওই কথা বলে যেতিস না যে যেই ছবিটা দেখিয়েছে ওটার ক্লারিফিকেশন আগে দিক, তারপরে আমি ক্লারিফিকেশন দেব, প্রমাণ সমেত তোমাদেরকে ক্লারিফিকেশন দেব যে ওই ছবিটা কেন পাঠিয়েছিলাম। অথচ আমরা দেখলাম ওই ছবিটা যার পরিপ্রেক্ষিতে পাঠিয়েছিলিস, যে ম্যান্ডিও নাকি তোকে এরকম টাইপের ছবি পাঠিয়েছে, তার সঙ্গে দূর তাক কোনো মিল নেই, কোনো দূর তাক মিল নেই। আর তুই ওই ধরনের একটা ছবি তাকে পাঠিয়ে নোংরা চ্যাটের মাধ্যমে নোংরা গালি গালাজ দিয়ে কথা বলছিস। আর তুই অন ক্যামেরা এসে লোককে কি বলছিস, এই ও গালিবাজ, ওর ভিডিও দেখবে না, ওর ভিডিও আমি কমিটিতে তুলি না, বাবা কি নোংরা ভিডিও করে, তাই না? হ্যাঁ, অথচ দেখ ডে ওয়ানে যেমনভাবে ভিডিও করতাম আজকের ডেটেও সেইভাবেই ভিডিও করে যাচ্ছি। আমাদের কোনো ভিডিও প্রাইভেটও করতে হয়নি, কোনো ভিডিওর জন্য আমাদের থানা পুলিশে গিয়ে হাজিরাও দিতে হয়নি। কিন্তু তোকে দেখ, তুই দিনের পর দিন নোংরামি করে, দিনের পর দিন ভিডিওর পর ভিডিও প্রাইভেট করে, আর আজকে এখানে এসে সতী নারী সেজেছিস। হ্যাঁ, রাত্রিবেলায় দুপুরবেলা ভাগনা ভাতারিগিরি করিস, আর রাত্রিবেলায় স্বামীর সঙ্গে কোনো রকমে মানে কোনো দিন ওই কি বলে ফাউ ফুচকার মতন একটুখানি টুক করে ছুঁয়ে পাশের ঘরে গিয়ে ভাগনাকে নিয়ে রাত্রি 2টো পর্যন্ত 2:30টা পর্যন্ত গল্প মারাস, আর তারপরে এখানে এসে তুই সতীসাধ্যী নারীর ভান দেখাস। তুই মানে বোঝাতে চাস এত ডেসপারেট, অথচ তুই দেখ এত ডেসপারেট যে তুই লিপলকের ছবি লোককে পাঠিয়ে বেড়াস, তারপরে স্বামীর সঙ্গে অন ক্যামেরা এসে টেপাটেপি, হর্ন টেপাটেপি, দুধের খাপ দেখানো, তারপরে জায়গা মতন পয়েন্টে বরকে দিয়ে খোঁচানো, এগুলো চুমু খাওয়া, অ্যানাকোন্ডার মতন বরের গায়ের ওপরে উঠে মানে ঘষাঘষি করা, এগুলো তুই হেভি ডেসপারেট, চরম লেভেলের ডেসপারেট তুই বোঝাতে চাস। অথচ তুই টুকটাক ফুকফাকে বিশ্বাস করিস, অথচ তুই বা ওই বাড়ির থেকে বেরিয়ে গেলি কী কারণে না, টুকটাক ফুকফাকের জন্য তোর বাচ্চা হচ্ছে না, তাই তুই ফ্ল্যাটে চলে গেলি। আদতে তোর ফ্ল্যাটে মানে ওই যে তোর ভাগনার সঙ্গে তোর ফুলসজ্জা মারানোটার ব্যাপার ছিল,
ব্যাপার ছিল যাতে আবার ওখানে গিয়ে নতুন করে সিঁদুর পরে ফুলসজ্জা মারাতে পারিস। 2বার সিঁদুর পরিয়েছে না, একবার সিঁদুরে 3 মাস পড়েছিস টানা, স্নান টান করতিস না, তোর বরের সন্দেহ হয়েছে, তারপরে আবার এই ফ্ল্যাটে গিয়ে তোকে সিঁদুর পরিয়েছে। আর সেগুলো ধামাচাপা দেওয়ার জন্য তুই কি করছিস? তুই আজকে বরকে নিয়ে ঘুরতে যাচ্ছি, হ্যাঁ, প্যাকিং পুরো কমপ্লিট, বরটাকে নিয়ে ঘুরতে যাচ্ছি। ভাই তোর ওই পাঠাটার অ্যাকচুয়ালি কিছু করার নেই। ওই পাঠা তোকে পুরো বাজারে ছেড়ে দিয়েছে পয়সা বিক্রি করার জন্য, মানে পয়সা ইনকাম করার জন্য, যে ভাই তোর দ্বারা কিছু হবে না, তুই বাসা কাসা কিছুই দিতে পারবি না, সংসারও সেইভাবে করবি না, তুই এই বেলেল্লাপানা চালাবি, তাহলে তোর বেলেল্লাপানাটা বিজনেসের কাজে লাগা। জায়গায় জায়গায় তুই মুখ মেরে বেড়াবি আর সেখান থেকে টাকা নিয়ে আসবি, গুচ্ছ গুচ্ছ টাকা নিয়ে আসবি, আর সেই টাকায় আমি খাসির লাল লাল ঝোল খাবো, এসির হাওয়া খাবো, ও পরশু দিনকে নতুন জামা পরবো, তারপরের দিনকে দার্জিলিং ঘুরতে যাব, তারপরের দিন মণিতে ঘুরতে যাব, তারপরের দিন ওর নাম কি মায়াপুর ঘুরতে যাব, যেখানে যেখানে যাব তুই টাকা দিবি আর তুই আমাকে ঘোরাবি। তার জলজান্ত প্রমাণ কালকে যে চ্যাটিংগুলো এসছে তার মধ্যে সঞ্জয়দার চ্যাটিংয়ে দেখলাম তুই তোর বরকে বলছিস, হ্যাঁ, মানে নোংরা গালাগালি দিয়ে বলছিস অমুকের বাচ্চা বরাহ নন্দন, হ্যাঁ, আমার টাকায় ঘুরতে যায়, আমার টাকায় ঘুরতে যায়। আর এখানে অন ক্যামেরা এসে আমার বরের সঙ্গে আমার হেভি মিল, কেউ সহ্য করতে পারি না, বলো ভোদা বলো, শান্তি কোথায় থাকে, আমাদের ভোদা এরম করে আছে, শান্তি তো শান্তি মনে থাকে। তো এইসব ভণ্ডামি তোর ভিউয়ার্সদের ভালো লাগে, আমাদের দেখলে জাস্ট বললাম কি বলতো, ওই যে ছেঁড়া চপ্পল দিয়ে, আমার তো উদুম তোকে ছেঁড়া চপ্পল দিয়ে একেবারে জায়গায় জায়গায় বাইনট দিতে ইচ্ছা করে, কোনো কথা বলতে ইচ্ছা করে না, জাস্ট বাইনট, দুটোকেই তোকে যতটা বাইনট দিতে ইচ্ছা করে তার থেকেও বেশি দিতে ইচ্ছা করে তোর ঘরের পোষ্য পাঠাটাকে, যেই আধবুইরা পাঠা নিজের সংসার চালানোর মুরদ নেই বলে বউকে দিয়ে ব্যবসার কাজে নামিয়ে দিয়েছে, সেই আধবুইরা পাঠাকে দেখলে জাস্ট বাইনট দিতে ইচ্ছা করে, একদম জায়গায় জায়গায় শুধু বাইনট, বুঝতে পেরেছিস? তো যাই হোক, এইটুকুই বলার ছিল। কাজে ভাটের ক্লারিফিকেশন এখানে দিতে আসবি না, যেই অরিজিনাল ক্লারিফিকেশন লোকে তোর কাছে চাইছে সেটা যদি দিতে না পারিস, এইসব ভাটের গল্প মারিয়ে ক্লারিফিকেশন মারাতে আসবি না, তাহলে আসবি তো এরকম জুতোর বাড়ি খাবি, বুঝতে পেরেছিস? জুতাখোর লাতখোর মহিলা একটা। তো এইটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে দেখো, যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।